তুমি খেলা শুরু করছো, যুদ্ধের ময়দানে যেহেতু নেমে গেছো, তাহলে একদম শেষ না করে তুমি এখানে হাল ছাড়া করবে না। যেহেতু তোমার লাস্ট পরীক্ষা গুচ্ছ, তো গুচ্ছে কি হয় এটা দেখে তুমি ছাড়বা, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধা, ছোট ভাই বোনেরা। তো আমাদের ইতিমধ্যে অনেকগুলো ভর্তি পরীক্ষা হয়ে গেছে, তো এর মধ্যে চান্স পাওয়া শিক্ষার্থী থেকে চান্স না পাওয়া শিক্ষার্থীর সংখ্যাটা কিন্তু বেশি। তো আমাদের শেষ মুহূর্তে আমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, তো অনেকে তোমাদের এই মুহূর্তে সংশয় কাজ করতেছে যে ভাই আমার তো কোথাওই চান্স হয় নাই, ঢাবি রাবি যাবি সবগুলোতে আমি চান্স মিস করছি, আমার কি গুচ্ছে চান্স হবে আদৌ, বা আমি কি করলে গুচ্ছে আসলে একটা সিটি জিত করতে পারবো। তো এই মধ্যে অনেকে হতাশার মধ্যে আসো, অনেকে প্রস্তুতি কিভাবে শুরু করবা বা শুরু করতেও কিন্তু ভিতর থেকে অনীহা কাজ করছে, এটা আসলে স্বাভাবিক। অনেকের স্বপ্নের বিশ্ববিদ্যালয় কিন্তু থাকে, আমাদের যে প্রথম যে 4টা স্বায়ত্তশাসিত এটাতে পড়ার স্বপ্ন কিন্তু মোটামুটি অনেক শিক্ষার্থীর আছে। দেখা যায় যে অনেকের স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে গেছে। তো এখানে আসলে নতুন করে পড়তে বসাটা মনের যে অবস্থাটা এটা কিন্তু আমরা বুঝি, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে কিন্তু এমন হয়েছিল, প্রথম দিকে যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন কিন্তু আসানোর ফলাফল হচ্ছিল না। তো শেষমেশ দেখা গেল চবিতে একটা ভালো মেরিট আসলো, রাবিতে একটা ভালো মেরিট আসলো, তারপর গুচ্ছে একটা কৃষি গুচ্ছে একটা ভালো মেরিট আসছিল। তো প্রথম দিকে তখন ঢাবি পরীক্ষা দিলাম, মেডিকেল পরীক্ষা দিলাম, তখন কিন্তু আমার চান্স হয় নাই। তো তখন আসলে পড়ার প্রতি যে ইচ্ছাটা, আমার পড়ার আমি ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? তখন আমার করোনার সময় এইচএসসি 20 ব্যাচ আমরা ছিলাম। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে পরীক্ষাগুলো গ্যাপগুলো বা রিসেন্ট যে পরীক্ষাগুলো, সেগুলো গ্যাপ যেগুলো ছিল, যে একটা পরীক্ষার পর একটা পরীক্ষার যে কামব্যাক দিতে শুরু হয়, অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন সময় তো থাকে, মিনিমাম 15 দিন সময় থাকে। তো এই সময়টা আসলে রিভিশন দেওয়ার জন্য তোমরা পারতা। তো দেখা যায় যে এই বছর কি হচ্ছে, একটার পর একটা পরীক্ষা হয়ে গেল। তো তোমরা যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা বুঝে উঠবা বা পরীক্ষার যে সময়টা এটা যে একটু বুঝে উঠবা, খাপ খাওয়াই নিবা, এরকম সময়টা তোমরা কিন্তু পাও নাই। তো দেখা গেলো একটা নির্বাচন এসে তোমাদের কিন্তু ভবিষ্যৎটা পুরো নষ্ট করে দিল, স্বপ্নটা কিন্তু ভঙ্গ করে দিছে। তো এইসব আসলে কি বলবো, সিস্টেমটা এরকম যে আসলে শিক্ষার্থী বান্ধব বা আমাদের যে পড়াশোনা বান্ধব পরিবেশটা কিন্তু আমাদের বাংলাদেশে নাই। অ্যাটলিস্ট বাংলাদেশে তুমি এটা আশা করবা না কখনো। এরপরে দেখো প্রত্যেকটা পরীক্ষাতে রেজাল্ট জালিয়াতি বা রেজাল্টের যে প্রবলেমগুলো, এগুলো তো লেগেই থাকে। তো এই যে প্রবলেম প্রবলেম মানে আছেই প্রবলেম, তো এই প্রবলেমগুলোর কারণে বা এই সমস্যাগুলোর কারণে পড়ার প্রতি যে একটা আত্মবিশ্বাস বা নিজের প্রতি যে একটা মনোবল, এটাও কিন্তু তোমাদের মধ্যে নাই, ঠিক আছে? এটা আশা পাচ্ছ না। তো একটা জিনিস মাথায় রাখো ভাইয়া, তুমি শুরুটা যাই যেভাবে করছো না কেন, সবসময় চেষ্টা করবা যে শেষ যেটা আছে শেষটা যেন তোমার পক্ষে থাকে, বা তুমি যেন শেষ প্রান্ত হলেও যেন বিজয়ী একটা হাসি দিয়ে ফিরতে পারো, ঠিক আছে? তুমি শুরুর দিকে যাই করো না কেন, শেষ হাসিটা যেন তুমি হাসো, এটা তুমি নিশ্চিত করার চেষ্টা করবা। তো যেহেতু আমাদের গুচ্ছে অনেকগুলা সিট সংখ্যা আছে, আবেদন যাই করুক, আবেদন আমাদের 1 লাখ 2 লাখ 3 লাখ যাই করুক, সিট সংখ্যা তো বেশি। দেখো না বিসিএস কত, বিসিএস মাত্র 2200 সিটের জন্য লাখ লাখ শিক্ষার্থী আবেদন করতেছে না। তো এখানে কি মাত্র 1 লাখ তোমার 26,000 বা 1 লাখ হচ্ছে 50-60,000 যাই হোক, তাই না? তো এখানে কি অনেকগুলা শিক্ষার্থী দেখো ঢাবি রাবি যাবে, এগুলো তো হয়ে গেছে না? তো আমরা যে 4টা বিশ্ববিদ্যালয় যদি 1500 করেও ধরি, দেখো 1500 করে ধরলে কত, 6000 শিক্ষার্থী যারা তোমার মনে করো টপ লেভেলের শিক্ষার্থী ছিল বা ভালো প্রিপারেশন আছে, ওরা কিন্তু চলে যাবে। তো ওরা কিন্তু তোমার এখানে সিট খাইতে আসতেছে না। তো ওভারঅল তুমি যদি মিড রেঞ্জের স্টুডেন্ট হয়ে থাকো, জাস্ট এই যে সময়টা আমরা যে গুচ্ছের আগে যে 2 মাসের মতো সময় পাচ্ছি, এই 2 মাস কিন্তু ভাই এনাফ টাইম। তুমি কি জানো, তুমি যদি একদম শুরু থেকে একদম স্টার্ট থেকে শুরু করো, সেই ক্ষেত্রেও তোমার কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য একদম এনাফ। গুচ্ছে যদি টপ করতে চাও, শুধু চান্স না, টপ করতে যাও, তবুও কিন্তু এনাফ। দেখো আমাদের এই পরীক্ষাগুলো তুমি কিন্তু সময় পাও না, মাঝখানে মাঝখানে গ্যাপ ছিল না, আবার হুট করে পরীক্ষার ডেট টেট দিয়ে দিয়ে তোমাদের কিন্তু সব এলোমেলো করে দিছিল। তো তুমি কিন্তু বুঝতে পারো নাই। আর যেহেতু তুমি অলরেডি পরীক্ষা দিছো, এখানকার যে অভিজ্ঞতাটা সেটা যদি তুমি অ্যাটলিস্ট কাজে লাগাতে পারো, তবুও তুমি কিন্তু গুচ্ছতে একটা ভালো রেজাল্ট করতে পারবা। এটা তুমি এনশিওর থাকতে পারো, ঠিক আছে? এটা তোমাকে আমি বলে দিচ্ছি, যারা এই যে অভিজ্ঞতাগুলো কাজে লাগাবে গুচ্ছতে, তারা এখানে কিন্তু টপ লেভেলে একটা সাবজেক্ট পাবে। তো তোমাকে মাথায় রাখতে হবে, তোমার যে বিগত যে পরীক্ষাগুলো খারাপ হয়েছে, এগুলো থেকে তুমি শিক্ষা নিবা, এগুলো থেকে তুমি হতাশ হয়ে লাভ নাই। তুমি যদি শিক্ষা নিতে পারো যে ভাই আমার এই পরীক্ষাগুলোর কারণে, এই গ্যাপের কারণে আমার এখানে ভুল হয়েছে, বা এই প্রবলেমের কারণে আমার এখানে চান্স মিস গেছে, তুমি যদি ওইগুলোর উপরে কাজ করো এখন গুচ্ছের আগে, দেখবে যে তুমি গুচ্ছে একটা ভালো রেজাল্ট কিন্তু ইনশাল্লাহ করে ফেলতে পারবা। তো অবশ্যই ঝেড়ে ঝরে উঠে পড়ো, যা হয়েছে হয়েছে, সামনে যে সুযোগটা আছে, লাস্ট যে সুযোগটা আমরা পাচ্ছি, এটাতে আমি কামব্যাকটা দিয়েই দেখাবো, এবং নিজের সাথে একটা জেদ করো, আমি যা করছি করছি, বা আমার যেখানে গ্যাপ ছিল আমি এগুলো শেষ করব, এবং গুচ্ছে যদি একটা স্টুডেন্ট চান্স হয় সেটা যেন আমি হই। তুমি যদি এরকম ভিতরে মনোবল যদি করতো, তোমার টার্গেট থাকে যদি 80 পাবা, তুমি দেখবে যে এমনিতে 60-70 কিন্তু পেয়ে যাচ্ছ। তো এইভাবে নিজেকে শক্ত করার চেষ্টা করো, ঠিক আছে? তো এখন আমাদের যেহেতু সময়টা হাতে আছে, তো এই সময়টা নিজেকে তৈরি তোমাকে করতে হবে। তো দেখো ভাইয়া, তুমি যদি গুচ্ছে একটা টপ সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে বেশ কিছু জিনিসের উপর ফোকাস করতে হবে। সেগুলো আমরা একটা কথা বলি, আবারও বলতেছি, হতাশা যা হয়েছে হয়েছে, ঝেড়ে ফেলো। হতাশ হওয়ার যাই হোক, 2 মাস পরে একদম সুন্দর মতো মাইন্ড ফ্রেশ করে করবা। যা হয়েছে, যেহেতু তুমি খেলা শুরু করছো, যুদ্ধের ময়দানে যেহেতু নেমে গেছো, তাহলে একদম শেষ না করে তুমি এখানে হাল ছাড়া করবে না। যেহেতু তোমার লাস্ট পরীক্ষা গুচ্ছ, তো গুচ্ছে কি হয় এটা দেখে তুমি ছাড়বা, ঠিক আছে? এখানে ভালো করতে হবে, ভালো করার না করো, নিজে যে সর্বোচ্চ ইফোর্টটা এটা তুমি দিবা। কারণ দেখো, পরিশ্রম এটা তোমার হাতে আছে, ভাগ্য এটা তোমার কিন্তু হাতে নাই। তো
তুমি পরিশ্রম করবা, দোয়া করবা, পরিশ্রম এবং দোয়াতে দেখবা যে আল্লাহ ভাগ্যও কিন্তু পরিবর্তন করতে পারে। তো অবশ্যই চেষ্টা করবা নিজের সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার, যে এখানে আমাদের যেহেতু লাস্ট পরীক্ষা, এখানে আমাকে পারতেই হবে, পারি আর না পারি নিজে যে সর্বোচ্চ এফোর্ট এটা আমি দিব, যেন পরীক্ষার পর আমি যেন বলতে পারি যে আমি নিজের সর্বোচ্চ এফোর্টটা আমি দিয়ে ট্রাই করছিলাম এবং আমার চান্স হোক বা না হোক আমি নিজে স্যাটিসফাই। ঠিক আছে, এটা যেন নিজেকে বলতে পারো যে আমার তরফ থেকে আমি যতটুকু দেওয়ার সর্বোচ্চ লেভেল আমি দিছিলাম, তুমি সর্বোচ্চটা দিয়ে দেখো, ইনশাআল্লাহ তোমার পরিশ্রম এখানে বৃথা যাবে না। তো অবশ্যই তুমি ভালো করবা। ঠিক আছে, চলো গুচ্ছতে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার কনসেপ্টগুলো। তোমার যদি এখনো যদি কনসেপ্টের সমস্যা থাকে, থাকতেই পারে, প্রবলেম থাকতে পারে, যেহেতু আমাদের অ্যাডমিশন, তোমরা একাডেমিকে সবাই কিন্তু সিরিয়াস থাকে না, যারা সিরিয়াস থাকে দেখা যায় ভালো একটা পজিশনে চান্স পেয়ে গেছে অলরেডি, তো অনেকেই কিন্তু সিরিয়াস থাকে না, সিরিয়াস না থাকার সংখ্যাটা কিন্তু বেশি। তো সিরিয়াস ছিল না, কনসেপ্টের দুর্বলতা ছিল, ভাবছিল যে অ্যাডমিশন 3-4 মাস সময় পাবো, ওই সময়ে কভার করে ফেলবো, যেহেতু তোমরা সময়টা কম পাইছো তাহলে কনসেপ্টে তোমার প্রবলেম থাকতেই পারে। তো সবার আগে চেষ্টা করো তোমাদের যে কনসেপ্টের প্রবলেম যাদের আছে, কনসেপ্টটা আগে ক্লিয়ার করে ফেলো। ঠিক আছে, কনসেপ্টটা মাস্ট তুমি ক্লিয়ার করবে, প্রত্যেকটা বিষয়ের উপর কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো, প্রত্যেকটা অধ্যায়ে যে প্রবলেম আছে সেগুলো ক্লিয়ার করে ফেলো। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বেশি বেশি তুমি প্র্যাকটিস করো, তোমার যখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি যত পারো প্র্যাকটিস করো, যত পারো, যত টাইপের প্রশ্ন আসে সবগুলা টাইপের তুমি প্রশ্ন ইনশাআল্লাহ এখান থেকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমার ভিতরে দেখবে যে একটা সাহস কাজ করতেছে, আমি তো সবগুলো টাইপ পড়ছিলাম, এখান থেকে যেভাবে প্রশ্ন ঘুরে আসুক আমি কিন্তু পারবো। তো যার যত বেশি প্র্যাকটিস, যে যত বেশি প্র্যাকটিস করছে তার মনোবল বা তার কনফিডেন্সটা কিন্তু এমনিতেই বেশি থাকে। তুমি প্রশ্ন সলভ করে যাবা না, তুমি প্রশ্ন দেখে গেছো, ক্লাস করেছো, কিন্তু খাতায় কখনো জীবনে লেখো নাই, তো তুমি কি পারবা? তুমি মনে করো ফুটবল খেলা দেখতেছো যে হ্যাঁ এভাবে লাথি মারে, এভাবে খেলতে হয়, এভাবে ড্রিবলিং করতে হয়, তুমি মাঠে জীবনে খেলো নাই, তোমাকে এখন মাঠে নামাই দিলাম, ফাইনাল খেলা নামাই দিলাম, তুমি কি এখানে একটা গোল পারবা না? টিকে থাকতে পারবা? দেখবে তোমাকে বল বানাবার দিয়ে তোমাকে মারে উড়া দিছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে নিজে সলভ করতে হবে। তো এইগুলো যদি তুমি না করো তাহলে আলটিমেটলি তো হবে না। তো দেখবে যে অনেক শিক্ষার্থী তোমরা পরীক্ষার আগে ঠিকমতো প্র্যাকটিস করো নাই, ঠিকমতো তোমরা এক্সামগুলো দাও নাই, এক্সাম দেওয়ার যে কত ইম্পর্টেন্স এটা কিন্তু তোমরা বুঝবা না। যারা চান্স পাচ্ছে বা যারা ভালো করছে তারা কিন্তু বুঝবে যে এক্সাম দেওয়ার কত ইম্পর্টেন্স। একটা শিক্ষার্থী যদি রেগুলার অ্যাটলিস্ট এক্সামগুলো দিতে পারে, যে কোনো কোর্সে থেকে, যে কোনো কোর্সে থাকুক, প্রশ্ন যেমনই হোক, সে যদি প্র্যাকটিসটা করতে পারে, এক্সামগুলো দিতে পারে, তার কিন্তু অনেকটা রেগুলারিটি ভিতর থেকে কিন্তু প্রশ্ন সলভের ক্যাপাবিলিটি, এক্সাম দেওয়ার যে মানসিকতা সেটা কিন্তু তৈরি হয়ে যায়। তো এই বিষয়টা তোমরা কিন্তু মিস করে ফেলো। ঠিক আছে, অনেকে কিন্তু তোমরা কোর্সে ভর্তি হও কিন্তু ঠিকমতো ক্লাস এক্সাম তোমরা কিছুই দাও না, তিনশে তোমাদের কিন্তু চান্স মিস হয়েছে। প্র্যাকটিসের পরে তোমরা ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করবা। সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। ঠিক আছে, হ্যান্ড ক্যালকুলেশনটা তোমার মাস্ট এখানে ভালো করার চেষ্টা করবা। হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন গুচ্ছতে হোক বা যে কোনো ভার্সিটি হোক, দেখবা যে হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের কিন্তু যথেষ্ট সময় লেগে যায়। তো ওই সময়টার মধ্যে তুমি দেখা যাচ্ছে যেখানে তুমি 5টা প্রশ্ন সলভ করতে পারতা সেখানে তোমরা একটা বা 2টা প্রশ্ন কিন্তু সলভ করতে পারো, এই হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের পর্যাপ্ত পরিমাণে আয়ত্তে না থাকার কারণে। তো এই বিষয়টা গুচ্ছে যেন তোমাদের না হয়। দেখো ভাইয়া, গুচ্ছে তুমি 2 মাস পাচ্ছ, দেখতে দেখতে সময় চলে যাবে। মাঝখানে কি আছে বলতো? মাঝখানে তোমাদের রোজার মাস আছে, তাই না? মাঝখানে রোজা আছে, তো রোজার মধ্যে কিন্তু অনেকেই ঠিক মতো পড়াশোনা করতে পারে না বা অনেকে করতে চায় না, অলসতা কাজ করে বা অনেকে বিভিন্ন অজুহাত দিয়ে কিন্তু পড়াশোনা তোমরা করতে পারো না। দেখবে যে এই সময়টা চলে যাবে খুব দ্রুত। 2 মাস করতেছো, মন ভাবতেছো অনেক সময়, অনেক সময় দেখবে যে সময় কিভাবে চলে গেছে তুমি কখনো টেরই পাবা না। দেখবে যে হুট করে পরীক্ষা চলে আসছে। ঠিক আছে, ঈদের মাঝখানটা ছুটি যাবে, ঈদের পরবর্তীতে কিছুদিন সময় যাবে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাড়ি যাবা, কি মুখ নিয়ে যাও বলো? যখন তুমি আত্মীয় বাড়িতে যাবা তখন তোমাকে যে ভাবা রেজাল্টের কি অবস্থা, এইটাই তোমাকে আগে জিজ্ঞেস করবে। তোমার যে আত্মীয় স্বজনটা তোমার খোঁজ খবর কিছু নেবে না, তুমি খাইছো দাইছো কি করছো না করছো না, আগেই প্রশ্ন করবে যে বাবা কোথায় হলো, কোন জায়গায় চান্স হলো, তো এই প্রশ্নের উত্তর কি দিবা? তো এই বিষয়গুলো মাথাতে করেও তোমাকে এখন পরিশ্রম করতে হবে। এইটা তোমাকে মাথায় করতে হবে যে আমাকে একটা উচিত জবাব আমাকে দিতে হবে, এই বিষয়টা মাথায় রেখেও তোমাকে এখন পড়াশোনা করতে হবে, তোমাকে পারতে হবে, তোমাকে চান্স পেতে হবে তোমার নিজের জন্য, নিজের যোগ্যতা প্রমাণের জন্য, নিজেকে প্রুফ করার জন্য, নিজে একটা অবস্থান নিয়ে যাওয়ার জন্য। দেখো, চান্স পাইলে ভার্সিটিতে ভর্তি হইলা তাহলে যে লাইফ সেট তা কিন্তু না। দেখো না প্রত্যেক মাসে বা প্রায়ই দেখা যায় রেগুলার কি একটা ভার্সিটি স্টুডেন্ট আত্মহত্যা করে মরে যাচ্ছে বা অনেকে ডিপ্রেশনে আছে। ডিপ্রেশনে থাকা শিক্ষার্থীর সংখ্যা বিশ্ববিদ্যালয় লেভেলে সবচেয়ে বেশি। কেন? কারণ কেউ কারো লাইফ নিয়ে কিন্তু স্যাটিসফাই না। তো তুমি যেখানে আসো বা যে অবস্থানে, সেখানে যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার আশপাশের পরিবেশ তোমাকে কিন্তু এই অবস্থায় থাকতে দিবে না। তো পরিবেশের সাথে বা খাপ খাওয়াই নিতে এই সম্মানটুকু, নিজের যে সম্মান, প্রাপ্য সম্মানটুকু, এটা পাইতে হলে তোমাকে একটা ভালো জায়গাতে যাইতে হবে। ঠিক আছে, এইটা মাথায় রাখার চেষ্টা করো। যখন তুমি একটা ভালো জবটা পাবা দেখবে সবাই তোমাকে মাথায় করে নাচতেছে, চান্স পাবা না একদম ছুড়ে মারে দিবে। এখন যেমন তোমার পরিবেশ, তোমার যে আশপাশের যে প্রতিবেশী আছে, তোমার যে আত্মীয়, এখন যে কিভাবে ট্রিট করতেছে এটা তুমি মাথায় রাখো যে আমাকে আগামী যে 2 মাস পরে এটা যদি আমি ভালো কিছু না করতে পারি তার থেকে খারাপ হবে কিন্তু তোমাকে ট্রিট করা হবে, এটা মাথায় রেখে নিও। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেও তোমার কিন্তু গুচ্ছে একটা ভালো সাবজেক্ট চান্স পাইতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এরপরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। ঠিক আছে, তুমি অবশ্যই রেগুলার থাকার চেষ্টা করো। ঠিক আছে, অবশ্যই অবশ্যই রেগুলার থাকার চেষ্টা করো। যাই পড়ো না কেন, যতটুকু পড়ো না কেন, 4 ঘন্টা 5 ঘন্টা যাই পড়ো না কেন, রেগুলার চেষ্টা করো। একদিন তুমি 12 ঘন্টা পড়লা, একদিন তুমি 10 ঘন্টা পড়লা, পড়ে পরের দিন নাই ঘুমাচ্ছ, তো এটা তো হবে না। তুমি
অল্প করে পড়ো, আজকে 5 ঘন্টা পড়ো, বা আজকে 4 ঘন্টা পড়লা, কালকে 4.5 ঘন্টা পড়বা, কালকে 5 ঘন্টা পড়লা, আস্তে আস্তে সময়টা বাড়াও, কিন্তু রেগুলার থাকো, কনসিস্টেন্ট থাকো। কনসিস্টেন্সি থাকলে দেখবে যে একটা ভালো পজিশনে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। ঠিক আছে, চান্স না পাইলেও অ্যাটলিস্ট তোমার প্রিপারেশনটা কিন্তু খুব ভালো মতো গোছানো থাকবে। এখন পরীক্ষার হলে গিয়ে তুমি যদি ভালো পারফর্ম করতে পারো, ইনশাল্লাহ ভালো একটা পাবা, তাই না? পরীক্ষার হলের উপর ডিপেন্ড করতেছে, বাট তার আগে তো তোমাকে প্রস্তুত হয়ে যাইতে হবে। তো যখনই তুমি নিজেকে রেগুলার রাখবা, কনসিস্টেন্সি বজায় রাখবা, পড়াশোনার মধ্যে থাকবা, দেখবে যে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস থেকে যাবে, এমনিতেই থেকে যাবে। তোমার কাছে সবকিছু সহজ, বা তুমি সবকিছু পারো, মাঠে গেলে এমনিতেই তোমার আত্মবিশ্বাস কিন্তু চলে আসবে। তো অবশ্যই কনফিডেন্সটা তোমাকে বিল্ড আপ করতে হবে। কখন? যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমার কনসেপ্ট সবগুলা ক্লিয়ার থাকবে, তুমি বেশি হ্যান্ড ক্যালকুলেশন অনেক বেশি প্রো থাকবা, যে আমি হ্যান্ড ক্যালকুলেশন সবগুলা পারি, তখন তোমার কিন্তু সবগুলো বিষয় ক্লিয়ার থেকে যাবে। তো আমাদের গুচ্ছ ক যে এমসিকিউ বুস্টার একটা কোর্স দেখো, এখানে হালকা একটা কোর্স দিয়ে রাখছে। তো এখানে আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, এইটা তিনটার উপরে আমরা কিন্তু টাইপ ওয়াইজ কনসেপচুয়াল ক্লাসগুলো থাকবে। কনসেপ্ট আমাদের এখানে ভাগ ভাগ করে থাকবে, কনসেপ্ট আগে ক্লিয়ার করবো, দেন আমরা টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করবো, ইম্পর্টেন্ট যে টাইপগুলো, সবগুলা টাইপ, একটা অধ্যায়ে যা যা টাইপ পসিবল সবগুলা টাইপের প্রশ্ন আমরা এখানে সলভ করে দিব। শুধুমাত্র যে গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করবো তা না, বাদ বাকি অন্যান্য ভার্সিটি যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন কিন্তু আমরা এখানে সলভ করে দিব। ঠিক আছে, একটা দেখো বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা মাথায় রাখছি সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। আমরা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনের উপর প্রত্যেকটা ইম্পর্টেন্ট দিচ্ছি। তুমি যদি আমাদের সলভ ক্লাস দেখো, যেগুলো ফ্রি আমরা সলভ ক্লাস নিচ্ছি আমাদের ইউটিউবে যদি দেখো, সেখানে কিন্তু আমরা হ্যান্ড ক্যালকুলেশনের উপর তোমাদের বেশি ফোকাস দিচ্ছি। প্রত্যেকটা হ্যান্ড ক্যালকুলেশন আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এছাড়া জীববিজ্ঞানের উপর আমরা কিন্তু সাজেশন ক্লাস ও এক্সাম রাখছি। এছাড়া অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের উপর এক্সাম থাকবে। তো ক্লাসগুলো এবং এক্সামগুলো তুমি যদি রেগুলার করতে পারো বা রেগুলার দিতে পারো, সেটাতে তোমার কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। এটা তোমাকে এনশিওর করতে পারে। ঠিক আছে, তো এটার ফিটাও কিন্তু খুবই কম, মাত্র 450 টাকাতে তুমি ভর্তি হইতে পারবা। তো এনরোল করতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখবা, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করলেও তুমি ডিটেলস পেয়ে যাবা। তো এই বিষয়গুলো জাস্ট মাথায় রাখো ভাই, আমি যেটা বললাম এই বিষয়গুলো মাথায় রাখবা, ইনশাল্লাহ গুচ্ছে তুমি অবশ্যই চান্স পাবা। এবং অবশ্যই তুমি আর হতাশার মধ্যে থাকবা না। লাস্টে যে সময়টা, এই সময়টা ভাই কাম ব্যাক দেওয়ার জন্য সবাই কিন্তু উঠে পড়ে লাগছে। তো তুমি যদি এখনো বসে থাকো তাহলে কিন্তু পসিবল না। ঠিক আছে, সবাই কিন্তু উঠে পড়ে লাগছে, সবাই কিন্তু সিরিয়াস, সবাই ভাববে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে গেছে আমার মনে হয় চান্স, কখনো পসিবল না। তুমি নিজে পরিশ্রম করবা, তুমি যতক্ষণ না নিজে থেকে ট্রাই করবা, কখনোই তুমি চান্স পাইতে পারবা না। তোমাকে কোনো একটা কোর্স, তোমাকে কোনো একটা সাজেশন জীবনে কখনো চান্স পাতে পারবে না। আমি যদি তোমাকে 100টা প্রশ্ন যদি কমন দিয়ে দিই, তুমি যদি বাসায় না পড়ো, তুমি কি চান্স পাবা? কখনোই পারবা না। তোমার যদি বেসিক না থাকে, তুমি ওখান থেকে ভুল করে আসবা। সো নিজেকে তৈরি করো, নিজে থেকে পড়ার চেষ্টা করো, নিজে উঠে দাঁড়াও। যদি পারো তাহলে নিজে যে বেশি প্র্যাকটিস করো, এটা তোমাকে বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। অ্যাটলিস্ট নিয়মিত এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। এক্সাম না দিলে তুমি কিন্তু ভাই ভালো করতে পারবে না। ঠিক আছে, তো এই ছিল মতো আজকের বিষয়টা, আজকের ভিডিওটা। তো যারা গুচ্ছতে শুরু করতে চাচ্ছ, এখনো ভয় পাচ্ছ, মনোবল হারাচ্ছ, তাদের জন্য মূলত ভিডিওটা করা। তো অবশ্যই চেষ্টা করো, একদম যেটা বললাম, তুমি লাস্ট পরীক্ষাগুলোর আগে পর্যাপ্ত সময় পাও নাই, বাট এটার আগে পর্যাপ্ত সময় পাচ্ছ। এখন আর কোনো অজুহাত দিও না ভাই, এই অজুহাতগুলো তোমার কিন্তু খেয়ে ফেলবে। ঠিক আছে, তো গুচ্ছের জন্য শুরু করে দাও, আর দেরি করো না। ঠিক আছে, আর আমাদের কোর্সটাতে যদি কেউ ভর্তি হতে চাও, ইন্টারেস্টেড থাকো, তাহলে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, পরবর্তীতে আমরা বিস্তারিত কথা বলে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।